তো আমরা ফেব্রিকেশনের প্রসেসগুলোর মধ্যে ওয়েফার প্রিপারেশন শেষ করলাম। এখন এই ওয়েফারের উপরে আমাদেরকে বিভিন্ন প্রসেস করতে হবে। তো এই প্রসেসগুলোর মধ্যে একটা প্রসেস হচ্ছে ডিফিউশন সিস্টেম। ডিফিউশন হচ্ছে redistribution of atoms from higher concentration to lower concentration। আমরা বাড়িতে আলু সিদ্ধ করছি কিনা কেউ, আলু সিদ্ধ করলে কিছু যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে অসমোসিস পদ্ধতিতে আলুর ভিতরে লবণ ঢুকে যায়। ডিফিউশনটা অনেকটা তাই। ডিফিউশনটা কোথায় করতে হয়? ডিফিউশনটা করতে হয় আমাদের মসফেট দুই ধরনের, একটা হচ্ছে এন টাইপ আর হচ্ছে পি টাইপ, পিমস আর এনমস। তো পিমস তৈরি করতে আমাদেরকে বোরন ইউজ করতে হয়। তো পিমস যখন আমরা তৈরি করব তখন পিমসের যেই জায়গাতে আমাদের ড্রেইন এবং সোর্স থাকবে ওখানে আমরা বোরন দিয়ে দিব। আর যখন নাকি এনমস তৈরি করব, এন টাইপ, তখন আমরা ফসফরাস দিব। তো ফসফরাস দিয়ে যখন নাকি আমরা ডিফিউশন করব তখন ড্রেইন আর সোর্সটা ফসফরাস হয়ে যাবে। এই জন্য এটা এই জন্য সম্ভব হয় যেহেতু কনসেন্ট্রেশন ডিস্ট্রিবিউশনটাকে সবসময় ইকুইলিব্রিয়ামে নিতে চায়। এটা মেটেরিয়ালসের একটা ধর্ম, যার জন্য আমরা ওই মেটেরিয়ালসের উপরে হায়ার কনসেন্ট্রেশনের বোরন অথবা ফসফরাস দিয়ে দিব এবং এটাকে ডিফিউশন চেম্বারে রাখবো ফর এ ডিউরেশন অফ টাইম অ্যান্ড টেম্পারেচার, ফর এ স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড টাইম। আমরা অঙ্কের মাধ্যমে এটা বের করব কত সময় লাগবে আর কত টেম্পারেচার লাগবে। তো রেখে দিলে তখন আমার এই হায়ার কনসেন্ট্রেশনে মানে ওয়েফারের উপরে যে বোরন বা ফসফরাস থাকে ওর থেকে বোরন ফসফরাস ওয়েফারের ভিতরে ডিফিউজ হবে, মানে এটা অসমোসিসের মতো। তো একটা সিস্টেম ডিফিউশন সিস্টেম ব্যাটার সিস্টেম হবে। ব্যাটার ডিফিউশন সিস্টেমের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, একটা হচ্ছে ইট শুড নট ড্যামেজ দ্য ওয়েফার। ইট শুড নট ড্যামেজ দ্য ওয়েফার। যে ওয়েফারের মধ্যে ডিফিউশন হয়েছে কিন্তু ওয়েফারটা নষ্ট হয়ে গেছে করোসিভ বা বিভিন্ন কারণে, তাইলে আমরা ওই মেটেরিয়ালস বা ওই সিস্টেম দিয়ে ডিফিউশন করতে পারবো না। ডিফিউশন করার সময় আমাদের কিছু রেসিডিউল হয়, রেসিডুয়াল যেগুলো অতিরিক্ত বাই প্রোডাক্ট, ওগুলা সহজে যাতে রিমুভ করা যায় এদিকে লক্ষ্য রাখতে হবে বা ওই রকম সিস্টেম হতে হবে। তারপরে আরেকটা হচ্ছে ইট শুড বি রিপ্রোডিউসিবল প্রসেস। যে আমি একটা ওয়েফারকে করলাম, ওটাতে যে কনসেন্ট্রেশন হলো, আরেকটা ওয়েফার করলাম ওটা ভিন্ন কনসেন্ট্রেশনের হয়ে গেল, তাহলে আমার যে ডিভাইসগুলো তৈরি করবো ডিভাইসগুলোর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাবে। তো দেখা যাবে একটা আইসির ক্যারেক্টারিস্টিক একরকম, আরেকটা আইসি ক্যারেক্টারিস্টিক্স আরেকরকম হয়ে যাচ্ছে। তো যাতে এটা মেনটেন করতে পারে সেম টাইপ অফ ডিফিউশন হয়, এই জন্য রিপ্রোডিউসিবল হইতে হবে। শুড হ্যাভ ব্যাচ প্রসেসিং ক্যাপাসিটি, মানে আমরা একসাথে কতগুলো ওয়েফারকে যাতে এই ডিফিউশন করতে পারি সেই ব্যবস্থা থাকতে হবে। তো যেই সিস্টেমের মধ্যে এই কয়েকটা গুণ থাকবে ওগুলো হচ্ছে এই ফিচারগুলো থাকলে এগুলোকে বলা হবে বেটার বা বেস্ট ডিফিউশন সিস্টেম। এখন আমরা দেখবো যে ওয়েফারের গায়ে যে আমরা সোর্স হিসেবে বোরন এবং ফসফরাস রাখবো এগুলো আসবে কোত্থেকে? এগুলো সাধারণত র মেটেরিয়ালস থেকে আসে, ওর হিসাবে বা খনিজ পদার্থ থেকে। তো ওগুলা সরাসরি ওয়েফারে খনিজ পদার্থটাকে কি দিয়ে দেওয়া হয় অনেক সময়, তাহলে ওইটা হয় সলিড টাইপ। তখন আমরা বলি যে সলিড সোর্স, তার মানে
যে আমরা বোরন এবং ফসফরাস সলিড থেকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসবো, অথবা লিকুইড সোর্স হইতে পারে। অনেক সময় করা হয় কি যে ওই ওরটাকে হয়তো গলায় ফেলা হয় অথবা অন্য কোনো ম্যাটেরিয়ালসের সাথে ডিজলভ করে ফেলা হয়, তো ওই লিকুইডটাকে ইউজ করে এই কাজটা করা যায়, যেমন ভেপার ফ্লো করানো হয়, তাহলে তখন এটাকে লিকুইড সোর্স বলা হবে। আবার অনেক সময় এটাকে একদম গ্যাসের আকারে করে ফেলা যায়, তো গ্যাসিয়াস সোর্স। তো এক একটা সোর্সের জন্য সিস্টেম এক এক রকম হবে। আমার ডিফিউশন সিস্টেমটা ডিপেন্ড করবে আমার কি ধরনের সোর্স আমরা ইউজ করতেছি। যদি সলিড সোর্স হয় তাহলে 2 জোন ফার্নেস লাগবে। একটা ফার্নেসের দুইটা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে যেখানে নাকি সলিড সোর্সটা থাকবে, ওখান থেকে এক্সট্রাকশন হবে, আর আরেকটা জোনে ওয়েফারটা থাকবে, ওখানে এক্সট্রাক্টেড ইম্পিউরিটিসটা ওয়েফারে পাঠানো হয়। তো এই জন্য এটা একটু কমপ্লেক্স, 2 জোন সিস্টেমটা কমপ্লেক্স, কিন্তু এই ধরনের সোর্সটা খুব সহজ। আর একটা হচ্ছে লিকুইড সোর্স। লিকুইড সোর্স হবে কি, আমার লিকুইডটাকে একটা চেম্বারে হিটেড করে ভেপারাইজ করে ভেপারটাকে ওয়েফারের গায়ে পাঠিয়ে দেওয়া হয়, আর গ্যাসটা তো সরাসরি চলে যায় ওয়েফারের মধ্যে। আরো 2 রকমের সোর্স আছে, এটা হচ্ছে ডাইলিউট মিক্সচার। ডাইলিউট মিক্সচার যেরকম আমাদের এই যে টুথপেস্ট আছে না, আমরা দাঁত ব্রাশ করি, টুথপেস্টের মতো ওইটা ওয়েফারের উপরে দিয়ে 1-2 ফুটা দিয়ে এটাকে স্পিন করা হয়, ঘোরানো হয়, ঘোরালে এটা গায়ে লেগে যায়, তারপর ফার্নেসের মধ্যে দিয়ে দেওয়া হয়। আবার আরেকটা হচ্ছে প্ল্যানার ডোপেন। প্ল্যানার ডোপেনটা হচ্ছে আমরা এই সলিড সোর্স থেকে আমরা ওয়েফারের সাইজে ওয়েফারের মতো করেই প্লেট তৈরি করব। সিডি আমরা আছে না, সিডি কম্প্যাক্ট ডিস্ক, সিডির মতো আমরা এই সোর্স তৈরি করব। তো সিডিটার সোর্সের একটা ওয়েফারের মতো ওয়েফার সাইজ, একটা ওয়েফার আর একটা ডোপেন পাশাপাশি রেখে, মানে 2টা রুটি যদি পাশাপাশি রাখি, একটা রুটি হচ্ছে ওয়েফার আর একটা রুটি হচ্ছে সোর্সের রুটি, তো 2টাকে একসাথে মিলিয়ে ডবল ডবল একসাথে রাখা হয়, রেখে প্লেনার সোর্স তৈরি করা হয়। দেখি এটা ছবিগুলো আছে কিনা, পিছন দিকে আছে। এই যে এটা হচ্ছে 2 জোন সিস্টেম। এই যে সলিড সোর্স হলে 2 টেম্পারেচার ফার্নেস হইতে হবে। একটা ফার্নেসের মাঝখানে এখানে ব্যারিয়ার থাকবে, এক সাইডে থাকবে প্লাটিনাম বোর্ড, যেটার মধ্যে আমার সলিড সোর্সটা থাকবে। এখানে এক রকমের টেম্পারেচার মেনটেন করা হবে, ওখান থেকে সোর্সটা এখানে আসবে, এখানে ওয়েফারগুলা একটা ওয়েফার হোল্ডারের মধ্যে থাকে। এই ওয়েফার হোল্ডারে এইখানকার চেম্বারটা হবে ডিফিউশনের জন্য টাইম এবং টেম্পারেচার যতটুকু থাকা দরকার ততটুকু থাকবে। পরে এদিক দিয়ে কেরিয়ার গ্যাস, একটা গ্যাস এদিক দিয়ে ফ্লো করানো হবে, ওই গ্যাসটা এই ডোপেন্টগুলাকে এদিকে ছড়াই দিয়ে ওয়েফারের গায়ে পড়বে, আর ওয়েফারের গায়ে লাগলে ওয়েফারের গায়ে লেগে এর সাথে ডিফিউশন হবে, ডিফিউশন হয়ে এটার ভিতরে ওয়েফারগুলোর ভিতরে পেনিট্রেট করে চলে যাবে। তো এটা হচ্ছে সলিড সোর্সের বেলায়। আর এই পুরা চেম্বারটাকে, পুরা ফার্নেসটাকে ঘেরাও দিয়ে একটা কি বলে এটারে ইনসুলেশন থাকে, তার ভিতরে থাকে হিটিং এলিমেন্টগুলা। হিটিং এলিমেন্ট, এই হিটিং এলিমেন্টগুলোর কারণে এই ডিজায়ার্ড হিট তৈরি হয়, আর এটা হিটটাকে বাইরের দিকে যাইতে বাধা দেয়। সিম্পল একটা পিকচার দেওয়া হয়েছে, আর এখানে ভেন্ট দিয়ে অতিরিক্ত গ্যাসগুলা কেরিয়ার গ্যাসগুলো বের করানো হয়। আর লিকুইড যদি হয়, লিকুইডটা রাখা হয় এটার মধ্যে, এটার মধ্যে লিকুইডটা, এটা হচ্ছে সোর্স, লিকুইড সোর্সটার মধ্যে আমি কেরিয়ার গ্যাসটা এখানে ফ্লো করব। কেরিয়ার গ্যাসটা ফ্লো করলে কেরিয়ার গ্যাসটা বুদবুদ আকারে এদিকে বেরিয়ে আসবে। যখন বুদবুদ আকারে বেরিয়ে আসতেছে, এটা এর থেকে ভোলাটাইল অবস্থায় এখানকার কিছু সোর্স এর সাথে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এটা ভিতরে ঢুকবে। এখানে ওই রকম ভাবেই বোট
ওয়েফার কেস থাকবে, ওয়েফার কেসের মধ্যে বা হোল্ডারের মধ্যে ওয়েফার থাকবে। এখানে এই জিনিসটা আঁকা হয়নি। তার বাইরে এটার মতোই হিটিং এলিমেন্ট থাকবে, বাইরে থাকবে ইনসুলেটর, পুরোটা একটা কেস দেওয়া হয়। তো লিকুইড সোর্সেরটা এরকম, কেরিয়ার গ্যাসটা লিকুইড সোর্সের মধ্যে গিয়ে সোর্সকে বায়বীয় অবস্থায় এখানে নিয়ে যায়। আর গ্যাসিয়াসটা হচ্ছে এই গ্যাসটা, ডোপেন গ্যাসটা এখান থেকে পাশ দিয়ে দেওয়া হচ্ছে, কেরিয়ারটা যাচ্ছে, ডোপেন গ্যাসটা যাচ্ছে। ডোপেন গ্যাসটা যদি দেখা যায় যে অতিরিক্ত হচ্ছে বা আমাকে বন্ধ করে দিতে হবে, তখন অতিরিক্তটাকে এখানে ডিজলভ করে ফেলা হয় ট্র্যাপারের মধ্যে, কেমিক্যাল ট্র্যাপারের মধ্যে। এখানে যখন নাকি এই সিপিটা উঠাই দেওয়া হয় তখন এটা এদিক দিয়ে বেরিয়ে আসে, আর অতিরিক্তটা এদিক দিয়ে চলে যায়। গ্যাসিয়াস আর দুটো করি, হ্যাঁ ওই দুটো নাই। আচ্ছা যাই হোক, প্ল্যানার আর স্পিন করে করা হয়। প্ল্যানার আর স্পিন, প্ল্যানারটাতে কি করা হয়, প্ল্যানারটাতে এখানে যেরকম একটা ওয়েফার আছে, ওয়েফারের সাথে আরেকটা সোর্সের ওয়েফার, সোর্সের ওয়েফারের মধ্যে একটা সোর্স, দুইটা পাশাপাশি পেয়ার পেয়ার করে রাখা হয়। পেয়ার পেয়ার করে রেখে তারপরে ও ও ফার্নেসের মধ্যে দেয়, ফার্নেসের মধ্যে দিলে এটা ডিভিশন হয়ে যায়। আর যে কোনো একটা মসের একটা ড্রেইন আর একটা সোর্স থাকে, ড্রেইন আর সোর্স, এই অংশটা আমরা ডিভিশন করব, এই অংশটা। তো এই অংশটা ডিভিশন করতে হলে এটা ক্রস সেকশন ভিউ, আমরা যদি 3 ডাইমেনশনাল দেখি তাহলে এদিকে গেছে ডব্লিউ আর এটা হচ্ছে এল। তো এখানে একটা পুকুরের মতো হবে, আবার এখানে একটা আরেকটা পুকুরের মতো হবে। এই অংশটা খোলা রেখে বাকি সবটা ঢেকে ফেলা হয়, এই অংশটার মধ্যে শুধু ডিভিশন হয়। তো এখন আমরা দেখি কি কি কেমিক্যাল রিঅ্যাকশন হয়। বোরনের বেলায় সলিড সোর্স হিসেবে আমরা ইউজ করি বোরন ট্রাইঅক্সাইড B2O3। বোরন ট্রাইঅক্সাইডের সাথে সিলিকনের রিঅ্যাকশন হয় 750°C, কারণ বোরন তৈরি হয়ে আসে, এই বোরনটা বের হয়ে আসে, আর সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বাই প্রোডাক্ট, এটাকে আমাদের সরাই ফেলতে হয়। তো তখন এই বোরন সিলিকনের মধ্যে ঢুকে যায় পেনিট্রেট করে। তো এখানে যে বোরনের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে বোরনটা আবার বোরন ট্রাইঅক্সাইডে চেঞ্জ হয়ে যায়, গিয়ে একটা পাতলা লেয়ার হয়ে যায়, পাতলা লেয়ার হয়ে যায়, ওই লেয়ারটাকে বলা হয় বোরন স্কিন। তো আমাকে এমনভাবে বোরন ট্রাইঅক্সাইড কি বলে সেন্ড করতে হবে এই পরিমাণে, যাতে এটা গিয়ে বোরন হইল, বোরন হয়ে এসে বোরনটা ডিফিউজ হইতে যে সময়টা লাগে ওই সময়টা যেন সে পায়। তো ওই সময়টা পাওয়ার আগেই যাতে আরও বোরন ট্রাইঅক্সাইড চলে আসে এখানে, তখন সে করবে কি, বোরনের নিচ দিয়ে সিলিকনের উপর দিয়ে একটা লেয়ার তৈরি করে ফেলবে, আর ওই লেয়ারটা সহজে আর বোরনের ট্রান্সফার হবে না, ওইটা বোরন ট্রাইঅক্সাইডই থেকে যাবে। তো এই জন্য ওইটাকে বলে বোরন স্কিন। তো এমনভাবে এটাকে মেনটেন করতে হয় যাতে বোরন স্কিনটা তৈরি না হয়। তো বোরন স্কিনটা থাকলে তাহলে এটা ওই এক্সেসিভ অ্যামাউন্ট অফ বোরন ট্রাইঅক্সাইডের কারণে ডিসকানেক্ট করে দেয় বোরন এবং সিলিকন, বোরন এবং ওয়েফারের মধ্যে ডিসকানেকশন হয়ে যায়, ফলে এই প্রসেসটা হ্যাম্পার করে। আর যদি লিকুইড সোর্স হয়, লিকুইড সোর্স সাধারণত ট্রাইমিথাইল বোরেট হয়, TMB, ট্রাইমিথাইল বোরেট। ট্রাইমিথাইল বোরেটকে অক্সিডাইজ করলে 900°, তখন বোরন ট্রাইঅক্সাইড তৈরি হয় ওই সলিডেরটার মতোই। তারপরে এই সলিডেরটা সিলিকনের সাথে রিঅ্যাকশন করে বোরন হয়, বোরনটা ভিতরে ডিফিউশন হয়ে যায়। আর এখানে অতিরিক্ত কি বের হয়ে আসে, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড, এই দুইটাই। কার্বন ডাইঅক্সাইড তো বাতাসের মধ্যে যাতে এটা টক্সিক না হয়ে যায়, কার্বন মনোক্সাইডটা বিশেষ করে, কার্বন ডাইঅক্সাইডটা এত খারাপ না, কিন্তু তারপরে এটাকে প্রিজার্ভ করতে হয়। আর এই ওয়াটার থাকার কারণে হয় কি, ওয়াটার মলিকুলগুলো ওয়েফারের গায়ে ওই টেম্পারেচারে যেহেতু ভ্যাপারাইজ থাকে, ওই গায়ের মধ্যে এটা অনেকটা ফুসকার মতো তৈরি করে, আনইভেন হয়ে যায়, প্লেন থাকে না ওয়েফারটা।
তো এই জন্য পানিটাকে এমনভাবে সরাই ফেলা যাতে ওয়েফারটাকে সে নষ্ট না করতে পারে। আর এই যে নষ্ট করে ফেলার ব্যাপারটাকে বলা হয় পিটিং এফেক্ট। কোথায় জানি লেখা ছিল পিটিং এফেক্ট। এই পিটিং এফেক্টের কারণে আমাদের ওয়েফারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো যার জন্য যখন নাকি রিঅ্যাকশনের মধ্যে রিঅ্যাকশনের মধ্যে ওয়াটার আসে, ওই সমস্ত কেমিক্যালগুলো ইউজ করার সময় পানিটা যাতে কনডেন্স কম হতে পারে সেই দিয়ে নজর রাখতে হয়। আর হয়ে যে যায় ওইটাকে বলে পিটিং এফেক্ট। আর গ্যাসিয়াস সোর্স থেকে হচ্ছে ডাইবোরেন হচ্ছে B2H6। ডাইবোরেনকে অক্সিডাইজ করলে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে বোরন ট্রাইঅক্সাইড হয়ে যায়। আবার এই যে সলিডের যেটা ছিল বোরন ট্রাইঅক্সাইডটা তাহলে আবার রিঅ্যাকশন করে বোরন তৈরি হয়। প্রত্যেকটাই আসলে ওই সলিডের ফর্মে গিয়ে বোরনটা তৈরি হয়ে তারপরে রিঅ্যাকশনে যায়। তো এই তিনটা মেথড এখানে দেওয়া হলো, সলিড সোর্স, লিকুইড সোর্স আর গ্যাসের সোর্স। এটা হচ্ছে বোরন ইম্পিউরিটি হিসেবে ইউজ করলে পি টাইপ পি মসের জন্য। আর এন মসের জন্য ফসফরাস দেওয়া হয়। ফসফরাসের মধ্যে হচ্ছে আমাদের দুইটা এলিমেন্ট দেওয়া হয়েছে, অ্যামোনিয়াম মোনোহাইড্রোজেন ফসফেট, অ্যামোনিয়াম মোনোহাইড্রোজেন ফসফেট NH4 2HPO4। আর এটা হচ্ছে NH4 29 HPO4, এই অ্যামোনিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। যদি এটা সলিড আকারে থাকে, এই সলিডটাকে যদি হিট দেওয়া হয়, হিট দিলে ফসফরাস পেন্টঅক্সাইড তৈরি হয় গ্যাস। এই ফসফরাস পেন্টঅক্সাইডটা সিলিকনের সাথে রিঅ্যাকশন করে ফসফরাস হয় আর সিলিকন ডাইঅক্সাইড তৈরি হয়। সিলিকন ডাইঅক্সাইডটা আছে বাই প্রোডাক্ট, যেটাকে সরাই ফেলতে হয়। আর এই সিলিকনের মধ্যে ফসফরাস তখন আস্তে আস্তে পেনিট্রেট করে এন টাইপ এনমস তৈরি করে। এটা হচ্ছে সলিড সোর্স। আর লিকুইড সোর্স এটাকে বলে ফসফরাস অক্সিক্লোরাইড, এটা বেশি ইউজ হয়। ফসফরাস অক্সিক্লোরাইডটা POCl3। ফসফরাস অক্সিক্লোরাইডে যখন অক্সিডাইজ করা হয় তখন ফসফরাস পেন্টঅক্সাইড তৈরি হয়ে যায়। ফসফরাস পেন্টঅক্সাইড থেকে ফসফরাস তৈরি হয়, ফসফরাস তৈরি হয়ে সিলিকন ডাইঅক্সাইড এর বাই প্রোডাক্ট হিসেবে সরাই দেয়। এখানে আরেকটা অতিরিক্ত বাই প্রোডাক্ট হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিনটা আমাদের ওয়েদারের জন্য ভালো না, কিন্তু এটা অন্য কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য প্রয়োজন হয়, ক্লিনিং এর জন্য, হ্যালোজেনিক রিঅ্যাকশনের জন্য। আমাদের ফেব্রিকেশনই দরকার হয় অনেক জায়গায়। তো এটাকে জন্য প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়, দিয়ে অন্য জায়গায় ব্যবহার করা। আর গ্যাসিয়াস ফর্মে যেটা সেটা হলো ফসফিন হচ্ছে PH3 তে যখন অক্সিডাইজ করা হয় 400 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন এটা ফসফরাস পেন্টঅক্সাইড তৈরি হয় আর ওয়াটার। তো যেহেতু এখানে ওয়াটার আসছে, এখানে পিটিং এফেক্টের একটা সম্ভাবনা আছে। তো এই পিটিং এফেক্টটা যাতে না, এই জন্য মেনটেন করতে হয়। এই ফসফরাস পেন্টঅক্সাইড পরে রিঅ্যাকশন করে ফসফরাস হয়, ফসফরাস থেকে এন টাইপ। তো এইভাবে আমাদের ডিফিউশনের কাজগুলা করা হয়। তোমরা শুনতে পাইতেছো তো সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে কত অ্যামাউন্টের দিব, কতটুকু ফসফিন দিব বা কত ফসফরাস কি বলে ফসফরাস অক্সিক্লোরাইড দিব। এটা জানতে হবে কতটুকু সময় লাগবে, তারপরে কত কতটুকু টেম্পারেচার লাগবে, ওই রিলেশনটা আমরা এখান থেকে বের করতেছি। তো আমরা মনে করি যে এটা হচ্ছে ওয়েফারটার একটা সেকশন নেওয়া হয়েছে। ওয়েফারের সেকশনে এটা হচ্ছে এক্স ডিরেকশন, আর এখানে যেকোনো একটা ইন্টারসেকশন পি ইন্টারসেকশনের এক সাইডে হচ্ছে 1, আরেক সাইডে হচ্ছে 2। এটা হচ্ছে অ্যাটমিক লেয়ার 1, এটা হচ্ছে অ্যাটমিক লেয়ার 2। তা আমরা দেখবো যে একটা বোরন বা একটা ফসফরাস এই 1 থেকে 2 লেয়ারে যায়, কতটুকু রেটে যায়, কত টেম্পারেচার হলে এটার থেকে কত রেটে যায়, এই জিনিসটা বের করবো। বের করার পর আমরা পরে ইন্টিগ্রেট করে পুরাটার মধ্যে কত যায়। এই যে এখানে এক্সের ডিরেকশনটা হচ্ছে আমাদের এই ডিরেকশনে, এই আমার হচ্ছে এইটুক জায়গায় আমরা ডিফিউশন করব। এটা হচ্ছে আমাদের সারফেস থেকে ভিতরের দিকে হচ্ছে এক্স, ভিতরের দিকে এক্স। তো এখানে আমরা এইভাবে খাড়া না এঁকে আমরা এইভাবে হরিজন্টালি এক্স
আসলে এটা হচ্ছে এদিকে হচ্ছে সারফেস আর এই পাশে হচ্ছে আমাদের ওয়েফারের ভিতরে। আমার সোর্সটা কোথায় আছে? এই সোর্সগুলো আছে এই অংশে, এখানে সোর্সগুলো আছে। সোর্সগুলো থেকে এখান থেকে ডান দিকে এই এক্স ডিরেকশনে ডান দিকে অ্যাটমগুলো আস্তে আস্তে ডিফিউজ হইতেছে। তো আমরা যে কোনো একটা অংশে এটা অ্যানালাইসিস করব, করে তারপর পুরাটাকে ইন্টিগ্রেট করে ফেলবো। তো সিলিকনের অ্যাটমের স্ট্রাকচারগুলো হচ্ছে ডায়মন্ড শেপ, 4টা থাকে। তো এইখানে যে কোনো একটা পয়েন্টে এটা এখানে এই টপে যদি একটা বোরন থাকে, এই বোরনটা জাম্প করে হয় এই দিকেও আসতে পারে অথবা এই দিকেও আসতে পারে। আবার এখান থেকে জাম্প করে এখানে আসলো, এখান থেকে জাম্প করে এদিকেও যেতে পারে, আবার এদিকেও আসতে পারে। তো যদি ডান দিকে যায়, এক্স ডিরেকশনে যায়, এটা আমার ডিফিউশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যদি বাম দিকে যায় তাইলে আমার ডিফিউশনটা ডিজায়ার্ড ডিফিউশন হইল না, এটা উল্টা দিকে চলে আসলো। তা আমরা এই জন্য ধরে নিব যে এটা জাম্প করে 50% জাম্প করবে সামনের দিকে, 50% জাম্প করবে পিছন দিকে। আর এই চূড়াটার থেকে এইটার দূরত্ব যদি হয় ডি, এই ইনক্লাইন ডিরেকশনে যদি দূরত্বটা ডি হয়, হরাইজন্টাল ডিরেকশনে এক্স ডিরেকশনে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দূরত্বটা হবে ডি বাই রুট থ্রি। এই যে সিঙ্গেল জাম্প লেংথ অ্যালং দ্য এক্স ডিরেকশন, ওইটা হবে ডি বাই রুট থ্রি। আর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টেট্রাহেড্রাল সাইডস। তার মানে ডিস্টেন্স হচ্ছে এটার থেকে এইটার দূরত্বটা, কোনাকুনি দূরত্ব হচ্ছে ডি, আর হরাইজন্টাল এক্স ডিরেকশনের দূরত্ব হচ্ছে ডি বাই রুট থ্রি। তো আমরা যদি এই ওয়ানের কনসেন্ট্রেশন, ওয়ানে এন ওয়ান হইতেছে নাম্বার অফ অ্যাটমস লেয়ার ওয়ান, আর এন টু হচ্ছে নাম্বার অফ অ্যাটমস লেয়ার টু, আর ক্যাপিটাল এন ওয়ান হচ্ছে ভলিউম কনসেন্ট্রেশন এট ওয়ান, আর ক্যাপিটাল এন টু হচ্ছে ভলিউম কনসেন্ট্রেশন এট টু। ভলিউম কনসেন্ট্রেশন হচ্ছে অ্যাটম পার সেন্টিমিটার কিউব। তাহলে এন ওয়ান হবে, ক্যাপিটাল এন ওয়ান সমান হবে, এটা হচ্ছে এন ওয়ান হচ্ছে নাম্বার অফ অ্যাটম, এটাকে আমি এরিয়া দিয়ে যদি না ভলিউম দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আমার কনসেন্ট্রেশন আছে। ভলিউম কি হইল, এখানকার ডিস্টেন্স হচ্ছে ডি বাই রুট থ্রি, আর এইখানকার আমরা ধরে নিলাম যে এখানকার যে এরিয়াটা, ক্রস সেকশনের এরিয়াটা, এটা মনে করি এ, ক্রস সেকশনের এরিয়াটা মনে করি এ। তো এ কে এই ডিস্টেন্স দিয়ে গুণ করলে, এই ডিস্টেন্সটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে ভলিউম হয়ে যাবে। তো এই ভলিউমটা দিয়ে আমরা গুণ করলে আমাদের এটা ভলিউম কনসেন্ট্রেশন হয়ে গেল। টোটাল অ্যামাউন্ট অ্যাটমকে ভলিউম দিয়ে ভাগ করলে তখন আমার ভলিউম কনসেন্ট্রেশন এসে বললো। সেই জন্য এই হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। আর নিউ, এটা ভি না, নিউ হচ্ছে জাম্প ফ্রিকোয়েন্সি। আর মনে করি যে অর্ধেক যাচ্ছে লেফটের দিকে আর অর্ধেক যাচ্ছে রাইট দিকে, তার মানে অর্ধেক যাচ্ছে এক্স এর দিকে আর অর্ধেক যাচ্ছে এক্স এর উল্টা দিকে। তাহলে নেট ফ্লো অফ অ্যাটমস অ্যাক্রস পি অ্যালং এক্স ডিরেকশন, এই যে পি পয়েন্ট আছে, পি পয়েন্টের থেকে এক্স এর দিকে যাবে কত, 50% এদিকে যাবে। সেই জন্য আমরা প্রথমে এন ওয়ান মাইনাস এন টু এই 2 দিয়ে ভাগ করছি, তার মানে অর্ধেক ভাবলাম যে এই উল্টা দিকে গেছে, এই জন্য 2 দিয়ে ভাগ করছি। আর ফ্রিকোয়েন্সিকে 1/, ফ্রিকোয়েন্সি টাইম হয়ে গেল। তাহলে এই ফ্লোটা হচ্ছে চেঞ্জ অফ নাম্বার অফ অ্যাটম, ওইটাকে টাইম দিয়ে ভাগ করা। তো এখানে টাইম হচ্ছে 1/, ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে আমাদের ফ্লো। তাহলে এই ফ্লোটা আসবে এত, এন ওয়ান আর এন টু মান এখান থেকে বসানো হইলো, এন ওয়ান আর এন টু, স্মল এন ওয়ান স্মল এন টু, তো এখানে ক্যাপিটাল এন ওয়ান ক্যাপিটাল এন টু আসছে। এটা হচ্ছে আমার টাইমের সাথে। আর এখন ভলিউম কনসেন্ট্রেশন ডেল্টা এক্স এর মধ্যে, দুইটা এক্স এর মধ্যে ভলিউম কনসেন্ট্রেশনের ডিফারেন্স হচ্ছে এটা, ভলিউম কনসেন্ট্রেশনের ডিফারেন্স এটা। তো ভলিউম কনসেন্ট্রেশনের ডিফারেন্স থেকে এখানে এন টু মাইনাস এন ওয়ান বের করলে এটা আসবে বের হয়ে, এটা এখানে আবার বসানো হয় না। এটা যখন বসাবো তাহলে ডেল্টা এন বাই ডেল্টা টি সমান হবে, এই রিলেশনটা আসতেছে যেখান থেকে ডেল্টা এন বাই ডেল্টা এক্স এখানে আসছে। তাহলে আমার এটা হচ্ছে আমার নাম্বার অফ অ্যাটমের
চেঞ্জ অফ নাম্বার অফ অ্যাটম, আর এখানে হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিফিউশনের একটা পার্ট হচ্ছে কনসেন্ট্রেশনটা আমাদের বের করার। তো এখন ডেল্টা এন বাই ডেল্টা টি বাই 1/a এটাকে এখানে নিয়ে আসছি। তো এটাকে বাই ডেফিনেশন বলা হয় ফ্লাক্স। এরিয়াতে এটা নির্দিষ্ট টাইমে কতটুকু অ্যাটম চেঞ্জ হয়েছে এটাকে ফ্লাক্স বলা হয়, ফ্লাক্স ডেন্সিটি বলা হয়। ফ্লাক্স ডেন্সিটি মানে হচ্ছে অ্যাটম পার সেন্টিমিটার স্কোয়ার, যে এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তো অ্যাটম প্লাস রেট অফ চেঞ্জ অফ নাম্বার অফ ইম্পিউরিটিস পার ইউনিট এরিয়া, এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। তো এটাকে ডিনোট করা হয় জে দিয়ে। আর এখানে ডেল্টা বাই ডেল্টা এক্স, আর এই অংশটা এটাকে বলা হয় ডিফিউসিভিটি। ফ্রিকোয়েন্সি তারপরে টেট্রাহেড্রাল ডিস্টেন্সকে 6 দিয়ে ভাগ করলে যে রিলেশনটা দাঁড়াইলো এটাকে বলে ডিফিউসিভিটি। ডিফিউসিভিটি মানে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে প্রতি এরিয়াতে পার এরিয়াতে কতটুকু করে ইয়ে যাচ্ছে, কি বলে এটারে, ভলিউম কনসেন্ট্রেট চেঞ্জ হচ্ছে, সেটাকে বলে ডিফিউসিভিটি। তো এই যে রিলেশনটা, এটা তোমরা আগেও হয়তো পড়ছো ফিজিক্সে, এটাকে বলে ফার্স্ট ল অফ ফার্স্ট ল, কিন্তু ফিক্স কথাটা আসলে ফিক্স ফার্স্ট ল এটা। তো আমাদের এখনো এটা দিয়েও আমরা ইচ্ছা করলে হিসেব নিকেশ করতে পারি, কিন্তু এটা দিয়ে এই এন কে ক্যালকুলেট করা বা জে কে ক্যালকুলেট করা খুব কঠিন হয়ে যায়, মেজার করা। এই যে মেজারেবল কোয়ান্টিটিতে ট্রান্সফার করার জন্য আমরা একটু বড় জায়গা নিলাম। যেমন করি যে ওইটা যেরকম ছিল দুইটা সাইড পাশাপাশি দুইটা সাইডকে এখন একটু বড় জায়গায় নিলাম। এখানে পি আছে, এখানে আরেকটা আছে P1, যে এখানে P1 আর P2 দুইটা সাইড নিলাম একটু দূরে। দুইটা সাইডের মধ্যে এই এক্স এ হচ্ছে P1টা, আর ডিএক্স পরে এক্স প্লাস ডিএক্স হচ্ছে P2টা। আর এখানে যে ফ্লো হচ্ছে এটা হচ্ছে এ জে, আর এটা যে ফ্লাক্স ডেন্সিটি ফ্লো হচ্ছে এটা হচ্ছে জে প্লাস ডিজে। এরিয়া তো সমান, এরিয়া দুইটা সমান। তো এখন এই দুইটা থেকে আমরা দেখি যে accumulation of particles between P1 and P2, এই মাঝখানে কতটুকু পার্টিকেল আছে এটা বের করবে এ ডিএক্স, এই যে হচ্ছে ডিএক্স, আর এ হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ভলিউম। এই ভলিউমকে আমি ভলিউম কনসেন্ট্রেশনটা, যে ভলিউম কনসেন্ট্রেশন উইথ টাইম, চেঞ্জ অফ টাইম, এটা দিয়ে গুণ করলে আমি টোটাল এটার মধ্যে কতটুকু পার্টিকেল আছে বলতে পারবো। আবার অন্যভাবে করতে পারবো ফ্লাক্স ডেন্সিটির সাথে রিলেট করে। P1 হচ্ছে এ জে, আর P2 তে এ ইন্টু ডি জে প্লাস জে। এখন নেট ফ্লাক্স বিটুইন পি অ্যান্ড P2, P1 আর P2 এর মধ্যে নেট ফ্লাক্স হবে কত, এই দুইটার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল আসতেছে এটা ফাইনালি আসতেছে এ ডিজে। তো একটা প্রকাশ আসছে জে আকারে, আর একটা প্রকাশ আসছে এন আকারে। এনটা হচ্ছে ভলিউম কনসেন্ট্রেশন, আর জেটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জেটাকে তাড়াই দেওয়া। তো এখানে করলাম কি, এখানে দুইটা আসলে একই জিনিস। এই এক নাম্বারটা যা বলতেছে যে পি এবং P1 P2 এর মধ্যে কতটা পার্টিকেল আছে, দুই নাম্বারেও P1 P2 এর মধ্যে কতগুলা পার্টিকেল আছে বলা হয়েছে। একটাকে ফ্লাক্স ডেন্সিটি আকারে রিপ্রেজেন্ট করছে, আর একটা হচ্ছে ভলিউম কনসেন্ট্রেশন আকারে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা দুইটাকে ইকুয়েট করতে পারি। এই জন্য এ ডিএক্স ডেল এন বাই ডেল টি, এ ডেল এন বাই ডেল এন ডিএক্স সমান মাইনাস এ ডিজে। দুই পাশের এ কেটে ফেললে, বাদ দিয়ে দিলে, তাহলে এটা সমান এটা আসতেছে। এখানে জে এর মানটা বসানো হয়েছে। জে এর মানটা কি ছিল, জে এর মান হচ্ছে মাইনাস ডি ডেল এন বাই ডেল এক্স, মাইনাস ডি ডেল এন বাই ডেল এক্স। তো এটাকে ফাইনালি আমরা এইভাবে লিখতে পারি। এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ইকুয়েশন। আর এই ফিক্স সেকেন্ড ল, ফিক্স সেকেন্ড লতে এখানে আমরা ভলিউম কনসেন্ট্রেটরও মাপতে পারি, এক্সও মাপতে পারি, টিও মাপতে পারি। তাহলে টাইমের সাথে হয়ে গেল না, তারপরে এটা হচ্ছে ডিস্টেন্সের সাথে হয়ে গেল, এটা কনসেন্ট্রেশনের সাথে হয়ে গেল, আর ডিফিউজ হিসেবে। আমার এখানে আর জেটা নাই, যেটা আমরা যে এখানে যে ফার্স্ট ফিক্স লতে যেরকম যে ছিল, যেটা মেজার করা যায় না, এখানে মেজারিং কোয়ান্টিটি হিসেবে ওটাকে বাদ দিয়ে এই রিলেশনটা দাঁড় করা হয়েছে। তো এটা হচ্ছে আমার ডিফিউশনের ইকুয়েশন। যদি বলা হয় যে ডিফিউশন ইকুয়েশনটা ডিরাইভ করেন, তার মানে ফিক্স সেকেন্ড ল। তা আমাকে শুরু করতে প্রথম থেকেই
এইখান থেকে শুরু করতে হবে, এখান থেকে এটা দেখে বলবো যে এটা দিয়ে আমরা তো মেজার করতে পারি না, এই জন্য মেজারেবল কোয়ান্টিটিতে নিতে হলে আমাদেরকে এই রিলেশনটা দাঁড় করে দেবে। এখন আমরা দেখবো যে এন, হ্যাঁ, এনটার সাথে টি এবং এক্স এর কি রিলেশন, টি এবং এক্স এর রিলেশন এটা জানতে পারি, টেম্পারেচার এবং ডিস্টেন্স আমরা জানতে পারলে কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। তো এটা তিনটা রূপ ধরা হয়। একটা হচ্ছে যে ডিফিউসিভিটিটাকে কনস্ট্যান্ট ধরে, একটা হচ্ছে ডিফিউসিভিটিটাকে কনস্ট্যান্ট ধরে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট সোর্স। এখানে কনস্ট্যান্ট সোর্স কোথায় বলছে, এই যে আনলিমিটেড সোর্স, আনলিমিটেড সোর্স হিসেবে দেয়, মানে এখানকার যে কনসেন্ট্রেশন, আমাকে এখানে এত বেশি বোরন বা ফসফরাস আছে যে এগুলা কমবে না, সবসময় একই রকম থাকবে। আর এটা হচ্ছে লিমিটেড সোর্স, এই যে এটা হচ্ছে লিমিটেড সোর্স, এই যে লিমিটেড সোর্স, তার মানে এখানে আমি অল্প অল্প কিছু দিছি, বেশি দিই নেই, অল্প কিছু দিছি, তো ওইটা পুরাটাই এটার ভিতরে চলে আসছে। আর একটা হচ্ছে টু স্টেপ ডিভিশন, এই চারটা রূপ আছে, এই চারটা রূপ নিয়ে আমরা আলোচনা করব এই ইকুয়েশনটার সলিউশন। তো ফার্স্ট হচ্ছে ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ডি ইকুয়ালস টু কনস্ট্যান্টে ডি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা ডিটা এই ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি। তো এই জন্য ডি স্কোয়ার এন বাই ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার হবে, ডি স্কোয়ার এন বাই ডি এক্স স্কোয়ার। তো এইটার একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, দুই দিকে এন আছে, একটা হচ্ছে টি এর রেসপেক্টে আর একটা হচ্ছে এক্স এর রেসপেক্টে। এই ধরনের ইকুয়েশনের সলিউশন আমরা জানি, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনে পড়ছো, এরকম লেখা হয় n ইকুয়ালস টু c বাই রুট ওভার টি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার 4 dt। তো c হচ্ছে এখানকার c হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। সবাই বুঝতে পারছো তো এতটুকু? তো এখন আমরা আরবিট্রারি কনস্ট্যান্টের মানটা বের করব। সো মনে করি যে আমার টোটাল অ্যামাউন্ট অফ ইম্পিউরিটিস দেওয়া হইতেছিল কিউ, এবং কিউ পুরাটাই মনে করি যে ওয়েফারের ভিতরে ঢুকে গেছে। তো এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এন ডিএক্স, যে আমরা মনে করলাম যে এটা এমনভাবে ঢুকছে যে সব দিকেই ছড়ায় পড়ছে, সব দিকেই ছড়ায় পড়ছে, চলে এটা আসছে। তো এখন এই এন এর মানটা এখান থেকে এখানে বসানো হইলো, এবার এটাকে ইন্টিগ্রেট করলে আসছে 2c রুট ওভার পাই ডি, পাই ডি, 2c রুট ওভার পাই ডি। এটা আসছে কিভাবে, এটা এখানে আমি এখানে দেখাইছি। এই ইন্টিগ্রেশনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, জিরো টু ইনফিনিটি মাইনাস করে, জিরো টু মাইনাস ইনফিনিটি, এটাকে ইন্টিগ্রেট করলে জিরো টু ইনফিনিটি, এটাকে ইন্টিগ্রেট করলে হয় এটা, আর জিরো টু মাইনাস ইনফিনিটি করলে হয় এটা, এই দুটাকে ইকুয়েট করলে এই আসে, এখান থেকে এটা আসছে। তো এখন আমরা সি এর মানটা বের করে নিয়ে আসতে পারবো, সি এর মান উইথ রেসপেক্ট টু কিউ। তাহলে সি এর মান হয়ে যাবে কত, কিউ বাই টু, এই টুটাই নিচে আসবে, কিউ বাই টু ওয়ান ওভার রুট ওভার পাই ডি, কিউ বাই টু ওয়ান ওভার রুট ওভার পাই ডি। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের সি। তো সি এর ভ্যালুটা এখানে বসাই দিলে তাহলে এন এর মানটা পাওয়া যাবে, এন এক্স টি, এই যে টিও আছে এক্সও আছে, এখানে এন এক্স টি লেখা হয় নাই, কিন্তু এখানে এক্স এবং টি, এই যে এখানে টিও আছে এক্সও আছে। তো এন এক্স টি সমান হবে কিউ বাই টু ওয়ান ওভার রুট ওভার পাই ডি, আর এন এক্স রুট ওভার টি, রুট ওভার পাই ডিটি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ফোর ডিটি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ফোর ডিটি। এইটুকু, এটা হচ্ছে আমার, যদি ডি কনস্ট্যান্ট হয় তাহলে আমার ভলিউম কনসেন্ট্রেশনের ইকুয়েশনটা হচ্ছে এটা। এখান থেকে আমরা সি এর মানটা সরাই ফেলছি, সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, ওটা আমরা বের করছি। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। হ্যাঁ, ডিফিউশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এই সলিউশন, এই ইকুয়েশনের ডিফিউশন ইকুয়েশনের সলিউশন এটা। তো এইটাই আমরা ইউজ করতে পারবো বিভিন্ন রকম টাইম এবং ডিস্টেন্স দিয়ে কনসেন্ট্রেশন কত হবে এইগুলা হিসাব নিকাশ করতে পারবো। স্যার হ্যাঁ, স্যার এখানে আমরা জিরো টু ইনফিনিটি থেকে জিরো টু মাইনাস ইনফিনিটি কিভাবে বাদ দেবো স্যার? না বাদ দিইনি তো, এটা তো একটা অঙ্ক তোমরা করছো, এটার সলিউশন হচ্ছে এটা, এটা ও আচ্ছা স্যার। বুঝতে পারছো? এটা হচ্ছে সি বাই রুট ওভার টি, এখানে বাইরে আছে,
আর এই অংশটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, তো একটা হচ্ছে 0 টু ইনফিনিটি আর হচ্ছে 0 টু মাইনাস ইনফিনিটি। এখানে মাইনাস করা হয়েছে, মাইনাস করার কারণে এটা উল্টাই গেছে। এমনি তো হওয়ার কথা ছিল যে মাইনাস ইনফিনিটি টু 0, 0 টু ইনফিনিটি। তো 0 টু ইনফিনিটিটা ঠিকই আছে, কিন্তু মাইনাস ইনফিনিটি টু 0 যেটা কথা ছিল সেটাকে আমরা এখানে মাইনাস দিয়ে উল্টাই দিচ্ছি। এখন দুইটা একই রকম হয়ে গেছে, একটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আর একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর এইটার ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা। এবার বুঝছি। তো এটা গেল আমাদের ডি কনস্ট্যান্ট। এখন আমরা যদি বলি যে আনলিমিটেড সোর্স মানে হচ্ছে এখানে সারফেসের যে কনসেন্ট্রেশনটা ক্যাপিটাল N0, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা কমবে না। যতই আমার ডিফিউশন যত ভিতরেই ঢুকুক, যত টাইম লাগুক, সারফেসেরটা হাইয়েস্ট থাকবে। আর এদিকে আস্তে আস্তে কমতে কমতে এখানে যেটা নাকি বাউন্ডারিতে হবে সবচেয়ে কম, আর সারফেসে থাকবে সবচেয়ে বেশি। তো এই ধরনের যদি ইয়ে করা হয়, সলিউশন বের করা হয়, তখন দেখা যায় যে nxt সমান হয় n0 ERFC x/2√πdt। তো এটা কিভাবে আসে এখানে দেখানো হয়েছে। আমরা বললাম কি এইখানকারই সারফেসের একদম অতি কাছে এই জিনিসগুলো তো খুব কম দূরত্বের থাকে। তোমাদের আইডিয়া আছে কতটুকু থাকে? একটা ওয়েফারের থিকনেস কত? এটা কিন্তু ওয়েফারের ভিতরে। একটা ওয়েফারের থিকনেস কত মনে আছে? একটা ওয়েফারের থিকনেস থাকে ম্যাক্সিমাম 500 মাইক্রোমিটার। তো 500 মাইক্রোমিটারের মধ্যে এখানে আমাদের ড্রেইন এবং সোর্সের জন্য ডিফিউশন করা হয়। ড্রেইন এবং সোর্সের ডিফিউশন এখানে ম্যাক্সিমাম 15 পর্যন্ত হইতে পারে, ম্যাক্সিমাম 15। আজকাল এসওয়াইতে যেগুলো করা হয় এগুলো সাধারণত 2 থেকে 3 মাইক্রোমিটার ভিতরের দিকে আসে। যার জন্য কনসেন্ট্রেশনটা বলা যায় যে অলমোস্ট সব জায়গায় সমান। তারপর আমরা অঙ্কের খাতিরে আমরা ধরে আনি যে এখানে বেশি আর এখানে কম। তো এটা মনে করো ম্যাক্সিমাম 6 বা 10 মাইক্রোমিটারের মধ্যে ডিফারেন্সের মধ্যে কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা এরকম মনে করলাম। তো এটা করতে গিয়ে আমরা শুরুতে ধরলাম যে সারফেসের একদম অতি কাছে ডিজেড একটা সেকশন নিলাম। ডিজেড একটা সেকশন নিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেট করে ফেলবো। ডিজেড এর মধ্যে তাহলে আমার এখানে কতটুকু কিউ আছে? এই যে এখানে যে আমাদের কিউ ছিল, এই যে কিউ কতটুকু আছে? এই কিউটা হচ্ছে n0 dz/2√πdt। এই যে এখানে কিউ সমান এই যে কিউ 1/πdt। তো এইখানে আমরা কিউ সমান আসবে আমাদের n0 dz। n0 হচ্ছে যেহেতু এই ডিজেডটা এই সারফেসের খুব কাছাকাছি, তো এখানকার কনসেন্ট্রেশনটা আমরা কনস্ট্যান্টই ধরলাম, এই জন্য n0 dz। আর এটা দিয়ে করলে এটা আমাদের কিউ। এখানে এই জন্য বলেছে ইফ thickness equals to dz at a distance z, মানে সারফেস থেকে z ডিস্টেন্স দূরে dz এরিয়াতে কিউর মান হবে n0 dz। এই n0 dz আমরা এখানে কিউর পরিবর্তে বসাই দেবো। এই যে কিউর পরিবর্তে আমরা বসাই দেবো, কিউর পরিবর্তে n0 dz বসাই দিয়ে এই অংশটা হইলো এটা হচ্ছে zt এর জন্য, এক্স এর জায়গায় z, আমরা z ডিস্টেন্স দূরে এটা করছি। তো এটা আসলো আমাদের। এইখান থেকে আমরা এখন xt রিলেশনটা বাইর করবো, z থেকে আমরা ভেরিয়েবল করব। তো এই জন্য dz-টা ভিতরে চলে আসবে, এই যে dz-টা ভিতরে চলে আসছে। আর আমরা এই z-টাকে ইন্টিগ্রেট করব। কতটুকু ইন্টিগ্রেট করব? x থেকে ইনফিনিটি। আমরা চিন্তা করতেছি যে এইটা হচ্ছে কিউটা মানে সোর্স, যে একটু ভিতরে যে আমরা একটা অংশ দেখছি ওখানে আমার কনসেন্ট্রেশনের কিউটা, এখানে কিউটা এখন সব দিকে যাবে, এদিকেও যাবে ওইদিকেও যাবে। এটাতে এক্স জেড ভিতরে জেডটাকে এখন আমরা ইন্টিগ্রেট করব এক্স থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এইখানে আমরা এক্স থেকে ইনফিনিটি পর্যন্ত করাটাকে আমরা করলাম 0 থেকে ইনফিনিটি করলাম, আর 0 থেকে এক্স বাদ দিয়ে দিব, -0 থেকে এক্স বাদ দিয়ে দিব, দিয়ে দুটো ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করলে এটা আসবে, কিন্তু এখানে কিভাবে আসছে?
এই অংশটা হচ্ছে আমার এই এখানকারটার মতোই, যে এটা যেরকম ইন্টিগ্রেট করছি 0 to infinity, এখানেও ঠিক এইটাই, এখানে 0 to infinity ইন্টিগ্রেট করলে আসবে এই যে z² 0 to infinity, এটাকে করলে হয় √π2। তো এখান থেকে এই অংশটা আসবে। আর এখানে 0 to x একটা হচ্ছে এইটা হচ্ছে এরর ফাংশন। এরর ফাংশন y কে ডিফাইন করা হয় 2/√π 0 to y e to the -z² dz। তো এখানে আমার এই যে সাবস্টিটিউশন করে 0 to x, এখানে 0 to y হলে এখানে হয় এরর ফাংশন y, আর 0 to x হলে তাহলে এটা হবে এরর ফাংশন x আসবে। এই জন্য এই দুইটাতে এই দুইটা ভ্যালু, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বসানোর পরে আমার এই রিলেশনটা আসবে। এটা কি এই যে এখানে এটা বুঝে এখানে করা হয়েছে, এই অংশটা হচ্ছে এটা, আর এই অংশটা হচ্ছে যে মাইনাস দিয়ে এটা, এই দুইটা কি ইকুয়েট করলে এটা আসবে। তো এখানে 1 - ERF x ডিভাইডেড বাই 2√/dt, এটা হচ্ছে আমার আমরা কল্পনা করছি যে এইখানে যে আমরা একটা সোর্সের মতো কল্পনা করছিলাম n0dz, এটা চারিদিকেই যাচ্ছে। এটা আসলে তো বাস্তবে এখানে যে সোর্সটা আছে, সোর্সের অংশগুলো শুধু নিচের দিকে যাচ্ছে, x এর ডিরেকশনে যাচ্ছে, -x এর দিকে কিছুই যাচ্ছে না। এই জন্য এইটার রিলেশনটা হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি ছিল। এখন আমার যদি x এর রিলেশন হয় 0 to infinity, তাহলে এটা ডবল হয়ে যাবে, এখানে যতটুকু আসছিল তার ডবল হয়ে যাবে। এই জন্য 2টা বাদ, হাফটা বাদ চলে গেছে। এই জন্য x এর মান যদি 0 to infinity হয়, তাহলে এখানে এখানে যে 2 ছিল, এই যে এখানকার 2টা, এই 2টা বাদ চলে গেছে। আর এখানে 1 - ERF এটা ছিল, এখানে ERFC হয়েছে। ERFC মানে হচ্ছে এরর কমপ্লিমেন্টারি এরর ফাংশন, এটা হচ্ছে এরর ফাংশন, আর কমপ্লিমেন্টারি এরর ফাংশন হচ্ছে 1 - এরর ফাংশন। তো এখানে যে 1 - এই এরর ফাংশন আসছে, এই জন্য এটার জন্য ERFC হয়েছে। তো আমাদের ফাইনাল সলিউশনটা হচ্ছে এটা, যেটা আমরা নাকি এখানে বলছিলাম যে এটা এরকম আসবে, তো এটা বেরিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের এখানকার কনসেন্ট্রেশন, বিভিন্ন এক্সের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসেন্ট্রেশন বের করা যাবে। তো এখন আমরা যদি বের করতে চাই এই শেষ মাথার কনসেন্ট্রেশন, যেখানে নাকি জাংশন, এটা হচ্ছে বডিটা, আর এটা হচ্ছে জাংশন। জাংশনের যে এক্সটাকে আমরা এক্স জে বললাম, এক্স জে মানে এক্স অফ জাংশন, মানে এখান থেকে এই পর্যন্ত। আর এখানকার কনসেন্ট্রেশনটা যদি মনে করি এনসি, এই বডিটার কনসেন্ট্রেশন এনসি বলে, এটারে বাউন্ডারি কনসেন্ট্রেশন বলা হয়। তো তাইলে রিলেশনটা দাঁড়াবে এনসি ইকুয়ালস টু n0 ERFC xj 2√/dt। এনসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন এট xj, ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন এট xj, এই যে এনসি, এনসিটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন। তো এখানে আমরা করছি যে এটাকে এনসি বলতেছি কখন, এক্স এর মান যখন xj, এটাকে আমরা এনসি বলতেছি যখন এক্স এর মান xj। তো এই জন্য এটা এনসি আসছে, এক্স এর মান তখন xj, আর বাকিটা তো যা আছে তাই আছে। তাহলে এইটাকে যদি উল্টা ভাবে লেখা হয়, xj সমান কত, xj সমান হবে এটা টুয়াইস √/dt ERFC -1 NC ডিভাইডেড বাই n0, NC ডিভাইডেড বাই n0। তো আমরা xjটাকে বের করতে পারি এই রিলেশন থেকে, এই জন্য এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি এরর ফাংশন। তো এই জন্য এই যদি আনলিমিটেড সোর্স হয়, তাহলে ওটাকে আমরা আনলিমিটেড সোর্সও বলি, অথবা কমপ্লিমেন্টারি এরর ফাংশনও বলি, অথবা প্রিডিপোজিশনও বলা হয়। প্রিডিপোজিশন, কমপ্লিমেন্টারি এরর ফাংশন, আনলিমিটেড সোর্স ডিফিউশন সব একই জিনিস। এখন এটাকে যদি আমরা ছবিতে আঁকি টি এর সাথে, টি ডিফারেন্ট টি, t1, এখানে সবসময় n0টা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, n0টা কনস্ট্যান্ট থাকবে, এই জন্য প্রোফাইলগুলো এরকম হবে।
T1 সময় এরকম হবে, T2 সময় এরকম হবে, T3 সময়, আর T4 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন। ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশনে যেই এক্স, ওইটাকে বলা হয় এক্স জে। T1 টাইমে এক্স জে হচ্ছে এইটা, আর T2 টাইমের এক্স জে হচ্ছে এটা, T3 টাইমের এক্স জে হবে এখানে। তো এদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন। তো কমপ্লিমেন্টারি এরর ফাংশনের কনসেন্ট্রেশনটা সবসময় উপরে কনস্ট্যান্ট, আর টাইমের সাথে সাথে এটা ছড়াইতে থাকে। তা আমি যদি পুরাটার মধ্যে মোটামুটি একটা ইউনিফর্ম কনসেন্ট্রেশন করতে চাই এটার মধ্যে, তাহলে আমি করবো কি, টাইম বাড়াই দিব। টাইম বাড়াই দিলে এটা অনেকটা এইভাবে ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে নামবে। তাহলে দেখা যাবে যে এক্স এই অংশটা ভিতরে ঢুকে গেছে অনেক, সেটা আবার আমরা চাই না। আমরা তো চাই যে ডিভাইসগুলো ছোট ছোট হোক। তাহলে এদিকে যদি ভিতরে ঢুকে তাহলে এদিকেও ছড়ায় যাবে। তো এদিকে ছড়াই গেলে আমরা পাশে আরেকটা করতে পারবো না, তো বেশি ডিভাইস আমরা তৈরি করতে পারবো না। এই জন্য আমরা চাই যে কম টাইমের মধ্যে অল্প কিছু ডিভিশন হোক। তো এই পদ্ধতিতে এই জন্য করা যায় না। এই পদ্ধতিটা পুরোপুরি আমরা ইউজ করে ছোট ডিভাইস তৈরি করতে পারি না, কারণ এটা যদি আমরা ইউনিফর্ম প্রোফাইল করতে চাই তাহলে টাইম বেশি লাগবে। কারণ ইউনিফর্ম টাইম যদি বেশি দেই তাহলে এখানে এটা ফ্ল্যাট হয়ে আস্তে আস্তে নিচে দিয়ে পড়বে। তো এই জন্য করা হয়েছে লিমিটেড ডিফিউশন। আচ্ছা, লিমিটেড ডিফিউশন দিলে কি হবে, এখানে কিউর পরিমাণ Q0 এর চেয়ে বেশি না। তো এখন এই পুরাটাই এখানে ভিতরে ঢুকবে, ঢোকার পরে এখানে যে কনসেন্ট্রেশন ছিল এখানকার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকবে। আর এখানেরটা এর চেয়ে সারফেসেরটা এখানেরটা সবসময় সারফেসেরটা বেশি থাকবে, কিন্তু সারফেসেরটা কনস্ট্যান্ট থাকবে না। তো যার জন্য হচ্ছে কি এখানে আস্তে আস্তে সারফেসটা কমে আসতেছে। T1 এ সারফেসে ছিল এত কনসেন্ট্রেশন, T2-তে কমে গেছে, T3-তে কমে গেছে। তো ফলে হচ্ছে কি যে ফ্ল্যাট হয়ে গেছে, যে T4-এ এসে এটা একদম ফ্ল্যাট হয়ে গেছে, সব জায়গায় ইউনিফর্ম। তো এই জন্য আমাদের যদি লিমিটেড সোর্স হয়, লিমিটেড সোর্স এটা হয় গাউসিয়ান ডিভিশনের মতো। তো লিমিটেড সোর্স হলে রিলেশনটা হয় এটা ওই কনস্ট্যান্ট ডি এর মতো, এই যে এটার মতো Q/2 1/, এটার মতো হয় যদি লিমিটেড সোর্স হয়। তো কিউটা হবে Q0, এই কিউটা হচ্ছে Q0, আর এই রিলেশনটা এটার থেকে আমরা যে এক্স এর মানটা এরকম বেরিয়ে আসবে, এক্স এর মানটা 4 dt log Q0 বাই এটা। তো এটাকে যদি প্রোফাইল করা হয়, প্রোফাইলটা এরকম হবে, প্রোফাইলটা এরকম হবে। তো এখানে আমাদের সুবিধা হচ্ছে কি, আমার এইখানকার কনসেন্ট্রেশনটা অলমোস্ট ইউনিফর্ম। তো এখানে সমস্যা হয় কি, আমি যদি অ্যামাউন্টটা ঠিক মতো না দিতে পারি তাহলে আমার ইউনিফর্ম হবে কিন্তু কনসেন্ট্রেশনটা হয়তো ঠিক হয়, যেটা চাচ্ছিলাম সেটা হয়নি। তো এই জন্য করা হয় কি, টু স্টেপ ডিভিশন করতে হয়। টু স্টেপ ডিভিশনে কি করা হয়, শুরুতে আমরা করব এই প্রসেসে, শুরুতে অল্প সময়ের জন্য এই প্রসেসে করলে হবে কি, শুরুতে অল্প একটু লেয়ার তৈরি হবে। অল্প একটু লেয়ার তৈরি হয়ে গেলে তখন আমরা এখানকার যে আনলিমিটেড সোর্স আছে ওইটা পুরোটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে পরে সোর্স ছাড়া এটাকে আবার ডিভিশন করব। তো তাহলে হবে কি, এখানে যে ভিতরে যেটা ঢুকে গেছিল ওই অংশটাই ছড়ায় পড়বে, ছড়ায় পড়ে ইউনিফর্ম হবে। এই জন্য এটাই বলেছে মোস্ট কমনলি ইউজ প্রসেস ইন দ্য ইন্ডাস্ট্রি, কনস্ট্যান্ট সোর্স আনলিমিটেড ডিভিশন এট লো টেম্পারেচার। শুরুর দিকে আনলিমিটেড ডিভিশন করা হয় বিটুইন টাইম T1 and T2। তারপরে করা হয় কি, ড্রাইভিং ডিভিশন করা হয়। এই যে এটাকে ড্রাইভিং ডিভিশন বলে, এই যে কনস্ট্যান্ট লিমিটেড সোর্স ডিভিশনকে ড্রাইভিং ডিভিশনও বলে অথবা গাউসিয়ান ডিভিশনও বলে। তো পরবর্তীতে আমরা করবো কি, ড্রাইভিং ডিভিশন করবো এবং সাথে অক্সিডেশন করা হবে, যাতে অতিরিক্ত যদি সোর্স থেকে যায় আমরা তো সোর্সটাকে রিমুভ করে ফেলবো, এই যে শাট অফ অ্যান্ড রিমুভ দ্য সোর্স। অনেক সময় সোর্স রিমুভ করে ফেললাম, তারপরে ওখানে কিছু থেকে যেতে পারে, তো ওইটা যাতে অক্সিডাইজড হয়ে আর এই বোরনের মতো না থাকে, সেই জন্য এটাকে করা হয়। তারপরে ড্রাইভিং ডিভিশন করা একটু লং টাইম, হ্যাঁ, লং টাইম ড্রাইভিং ডিভিশন করার পরে তারপর আমাদের এই টু স্টেপ ডিভিশনটা শেষ হলো।
তো টু স্টেপ ডিভিশনটার একটা হচ্ছে D1T1, একটা হচ্ছে ওয়ানটা হচ্ছে আনলিমিটেড সোর্সের জন্য, আর টুটা হচ্ছে ড্রাইভিং ডিভিশনের জন্য। এই যে ড্রাইভিং অক্সিডেশনের জন্য হচ্ছে 2 দিয়ে ডিনোট করলাম, আর প্রিডিপোজিশন বা এটাকে বলে আনলিমিটেড ডিভিশনকে 1 দ্বারা ডিনোট করলে D1T1 যদি গ্রেটার দেন D2T2 হয় তাহলে এটা হবে ERFC ডিভিশন, আর D1D2 যদি লেস দেন D2T2 হয় তাহলে হবে গাউসিয়ান ডিভিশন। মানে সেকেন্ডটা ড্রাইভিং এর সময়টা যদি বেশি হয় তাইলে এটাকে বলবে গাউসিয়ান ডিভিশন। আর যদি ওয়ানেরটা হয়, ওয়ানেরটা মানে হচ্ছে প্রিডিপোজিশন বা আনলিমিটেড ডিভিশন। আনলিমিটেড ডিভিশনটা যদি বেশি হয় তাহলে এটাকে বলে ERFC ডিভিশন। তো আমরা এখন কি ধরনের চাই সেই অনুপাতে আমরা এই দুইটাকে ব্যালেন্স করে আমরা তৈরি করতে পারি। তো ইন্ডাস্ট্রিতে সাধারণত এটা টু স্টেপ ডিভিশনটা ইউজ করে। টু স্টেপ ডিভিশন ইজ দ্য ডিভিশন কম্বিনেশন অফ আনলিমিটেড ডিভিশন অ্যাজ ওয়েল এজ লিমিটেড ডিভিশন। তো এখন কিছু অঙ্ক করি। হ্যাঁ, অঙ্ক করি, এগুলো শেষ। এগুলো তো আলোচনা করে ফেলছি। এগুলো হচ্ছে আমার সিস্টেম সম্বন্ধে যদি জিজ্ঞেস করা হয় তো সিস্টেমগুলো এইভাবে বর্ণনা দিতে হবে। তোমার ওই সোর্স, 3 ধরনের সোর্স আছে, 3 ধরনের সোর্সের 3 ধরনের সিস্টেম এখানে বর্ণনা দিতে হবে। আর এখানে কিছু অঙ্ক, লিমিটেড সোর্স ডিভিশনের অঙ্ক এগুলা। লিমিটেড ডিভিশনের রিলেশনটা ছিল এটা Q0। এখন এটা যদি x এর মান যদি 0 হয়, x এর মান 0 হওয়া মানে হচ্ছে টপ। এই যে এখানে যদি x এর মান যদি 0 হয় তাহলে এটা হবে টপ, টপের কনসেন্ট্রেশন, তার মানে এখানকার কনসেন্ট্রেশন। তার মানে N0টা হচ্ছে এটা। তাহলে আমরা N0 সমান, এখানে x এর মান যদি 0 বসাই তাহলে N0 পাওয়া যাবে। তাহলে N0 সমান হবে Q0 বাই এটা e⁻0, xটা যেহেতু 0 e⁻, তার মানে N0 হচ্ছে এটা, N0 হচ্ছে এটা। আর এখানে যদি আমরা x এর মানে x0 বসাই, x এর মানে x0 মানে এই যে x এর মানে x0 বসানো মানে এটা কনসেন্ট্রেশন NC, বাউন্ডারি ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন NC। তো আমরা যদি x এর মানে x0 ধরাই, x এর মানে x0 ধরি, তখন এটা হবে NC। তাহলে NC এর ভ্যালুটা কি আছে? NC সমান হবে এটা e⁻xj² ফুট dt, e⁻xj² ফুট dt। আর এই অংশটা হচ্ছে N0, এই যে এই অংশটা এটা হচ্ছে N0। এই জন্য NC সমান হচ্ছে N0 e⁻xj² ফুট dt। তাহলে আমরা N0 জানলাম, NC-ও জানলাম। এখান থেকে আমরা N0 সমান NC e⁻xj² ফুট dt, এখানে পজিটিভ হয়ে গেছে। আমি যদি এটাকে দিয়ে নিয়ে আসি তাহলে এরকম হয়ে গেল। তাহলে x এর মান কি হবে? x এর মান হবে N0 কে NC দিয়ে ভাগ করতে হবে, N0 কে NC দিয়ে ভাগ করতে হবে, তারপরে লব করতে হবে, এই যে লব। আর তার আগে এটা দিয়ে গুণ করতে হবে, গুণ করে, আর এখানে যেহেতু স্কোয়ার আছে এই জন্য এটা হাফ হবে, x এর মান আসবে এটা। তো আমরা এখন অঙ্ক করি একটা। x এর মান দেওয়া আছে 2 মাইক্রোমিটার সেন্টিমিটারে নিতে হবে। N0 এর মান আছে এত অ্যাটম পার সেন্টিমিটার, 10⁻18, আর এটা হচ্ছে 10⁻15। এই যে উপরেরটা হচ্ছে 18 আর নিচেরটা হচ্ছে 15। এখানে হচ্ছে 18 আর নিচেরটা হচ্ছে 15। আর টি ধরে নিলাম যে 60 মিনিট, 60 মিনিট মানে 3600 সেকেন্ড। তো এখন এটা মানটা বসাই দিই এখানে। তো আমাকে বের করতে হবে কি, ডি বের করতে হবে। তো এটার মধ্যে যদি আমি x এর মান জানি, N0 মান জানি, NC এর মান জানি, টি এর মান জানি, তো ডি এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। ডি ইকুয়ালস টু এটা সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। আর কিউ এর মানটা বের করতে হলে কিউ হচ্ছে এটা, Q0 হচ্ছে N0 কে এটা দিয়ে √π/dt দিয়ে গুণ করতে হবে। √π/dt দিয়ে N0 কে গুণ করলে আমার N0 জানা আছে, পাই ডিটা বের করছি, টিটাও জানা আছে, এটা বসাই দিলে এটা আসবে।
এবার আরেকটা অঙ্ক, এখানে ডি এর মান দেওয়া আছে, এন জিরোর মান দেওয়া আছে, এনসির মান দেওয়া আছে, এক্স জি হচ্ছে 1 মাইক্রোমিটার, মানে 10⁻⁴ সেন্টিমিটার। এখন কিউ সমান হবে কি এন জিরো রুট ওভার পাই ডিটি, আর টি সমান কত বাইর করতে পারছে, তো আমরা এটার মধ্যে বসাই দিই। এটার মধ্যে এন জিরো জানা আছে, এনসি জানা আছে, এন জিরো এনসি জানা আছে, ডিও জানা আছে, এক্স জানা আছে, টি বের করতে হবে। টি বের করে নেওয়া হয়েছে, আমি ক্যালকুলেশন করি না, এই যে টিটা বাকি আছে, এখানে ক্যালকুলেশন করলে টিটা বের হয়ে আসবে। তো এখন বলতেছে যে ডি এর মান যদি চেঞ্জ করা হয়, ডি এর মান যে এটা ছিল এটা না হয়ে যে ডি এর মান এটা হয়, তাহলে আমাদের এক্স যে কত হবে সেম টাইমের জন্য, এখান থেকে যে টাইমটা বের করা হয়েছে ওই টাইমের জন্যই ডিটা চেঞ্জ করে যদি করা হয়, তাহলে এক্স এর মান কত হবে, তো ডি এর মান এত, টি এর মান আমরা এখান থেকে যা পাইছি ওইটা বসাই দিলাম, আর এক্স যেটা তখন ক্যালকুলেট করে বের করব। এই দুইটা অঙ্ক এখানে আছে। তো তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার এটা স্যার কোন বই ফলো করছেন স্যার? গান্ধীর বই স্যার এই যে লেকচারটা? এটা আমার মনে হয় গান্ধীর বইটাতে, হ্যাঁ গান্ধীর বই সম্ভবত, কিন্তু এরকম ডিটেলস এগুলো কিছু পাবে না। গান্ধী বলে যে সলিউশন এইটা এইভাবে বলে দিবে, আমি এগুলো তোমাকে দাঁড় করে দিছি, বুঝতে পারছো? এটার সলিউশনটা তোমরা এখানে যেভাবে করছি এইভাবে করতে পারো। এই যে এক্স এর মান এটা আসছে না, এটা আবার এখানেরটার মতো করতে পারো। এই যে এক্স এর মান এটা আসছে, ওইটাই আসছে, কিন্তু এক্স এর মানটা এটা কিভাবে বের করছি দেখাই দিচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ। এখানে দেখানো হয়নি, এই যে কিউ জিরোটা থেকে এন জিরো আসবে, কিউ জিরো বাই এটাই তো এন জিরো, এটা কিভাবে আসছে এখানে দেখানো হয়নি, কিন্তু এখানে দেখাই দিচ্ছি, এখানে দেখাই দিচ্ছি। তো তোমরা ওই ডিটেলসটা পাবা না আর কি, গান্ধীর বইতে ইয়েটা দিয়ে দিছে, আমার মনে হয় না এসএমজিতেও করা আছে ডিরাইভেশনটা, এটাতেই দেখবো, কিন্তু অন্যগুলো আছে, যেমন সিস্টেমটা গান্ধীর বইতে আছে, যে এই সিস্টেমগুলো নিয়ে কথাবার্তা এগুলো গান্ধীর বইতে পাবা। তারপরে ওই যে ইকুয়েশন গুলা, কেমিক্যাল রিয়াকশন গুলা, ওগুলো পাবা। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? তা আমরা